এত বড় খাসি আরাবিরা একাই খেয়ে ফেলে, তো কিভাবে খায়? আর মাংসগুলাকে, খাসির মাংস কিভাবে সংরক্ষণ করে, আর কিভাবে এত বড় খাসি তারা নিজেরা একা খেয়ে ফেলে? তো এই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। আমি কিছু শেয়ার করব আপনাদের সাথে যে আসলে ওরা এত বড় খাসিটা কিভাবে খায়। তো অবশ্যই ভিডিওটি দেখতেই থাকুন আর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি আফা। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন। এই চ্যানেলে আমি ডেইলি ব্লগ আপলোড করে থাকি। প্রতিদিন আমি কি করি সব কিছু নিয়েই থাকে আমার ব্লগ। আমি প্রতিদিন দুপুর ৩টার সময় বাংলাদেশ টাইম আমি ব্লগ ভিডিও আপলোড করে থাকি। তো অবশ্যই আমাকে যদি আমার সম্পর্কে যারা যারা জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি দেখতে হবে আর আমার সাথেই থাকতে হবে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবেন যাতে করে আমার সব ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যান। তো আমি এখানে দুপুর টাইমে সকাল 10টার দিকে উঠানে আসলাম, একটু এসে একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে আসলে এই উঠানটা কত বড়। এত বড় উঠান আমি গতকালকে পুরাটা ধুইছি। তো এটা ধুইতে ১ ঘন্টা ১.৫ ঘন্টা সময় লাগে। আমি এই যে পাইপ দেখতে পারতেছেন, এই পাইপ দিয়ে পানি দিয়ে উঠান ধুইছি। আমি যখন বাড়িতে ছিলাম ২ মাসের ছুটিতে আমি বাড়িতে গিয়েছিলাম। তো যাওয়ার আগে আমি ধুয়ে দিয়ে গেছিলাম। তো তারপরে আর এই ২ মাস ধোয়া হয় নাই। তো এসে দেখি অনেক নোংরা হয়ে আছে। তো আমি আবার এসে নোংরা জিনিস দেখতে পারি না। তারপরে আমি ভাবলাম যে বৃহস্পতিবারে আমার আবার রান্না-বান্না থাকে না। বৃহস্পতিবার বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে তো ভাবলাম যে যেহেতু আজকে ফ্রি আছি, তো আজকে এগুলো ধুয়ে ফেলি। তো উঠানটা গতকালকে আমি প্রায় ২ ঘন্টা যাবত এই উঠান ধুইছি। একদম ডলে, ডলে সাবান দিয়ে, পানি দিয়ে। তারপরে চলে আসলাম কাপড়-চোপড় ধুইতে। এটা তো প্রতিদিন রুটিনে থাকবে। কাপড়-চোপড় না ধুইলে কি চলে বলেন? তো এই যে মেশিনে সবকিছুই করতেছিলাম, রেডি করতেছিলাম কাপড় দেওয়ার জন্য। তো পানিটা অন করে দিছি। এখন পাউডার দিয়ে দিতেছি পরিমাণ মতো। আমি বেশি পাউডার দিই না, অল্প, অল্প পাউডার দিই। আমার ম্যাডাম আমাকে বলে বেশি, বেশি পাউডার দিতে। এখন আমি বেশি, বেশি পাউডার দিলে কাপড় দিয়ে পাউডারের গন্ধ আসে। আর এত বেশি পাউডার দেওয়া আমার মনে হয় দরকার নাই। কারণ এরা সকালে একটা পরবো, কিছুক্ষণ পরে আবার পাল্টাইবো আরেকটা। মনে করেন একটু পরপরই কাপড়-চোপড় পাল্টায়। আর বাচ্চাদের কথা তো না বললে নয়। ওরা মনে হয় কাপড়-চোপড় খেলনা যেমন খেলে না, ওরা কাপড়-চোপড় দিয়ে ওরকম খেলে। তো এরকম করে। তো এইজন্য আমি কি করি, অল্প একটু পাউডার দেই যাতে করে কোনো রকম ধোয়া আরকি হয়া যায়। এত পাউডার খরচ করে লাভ নাই। আমি আসলে অন্যের বাসায় হোক আর নিজের বাসায় হোক হিসাব করে খরচ করি। এখন মানুষের বাসায় আসছি কাজ করতে, তাতে কি হইছে? তাতে কি তাদের বেহিসাবি সবকিছু ধ্বংস করে দিব? না, কখনোই না। সবকিছুর হিসাব আছে। এজন্য আমি হিসাব করে করি সবকিছু। তো এইজন্য আর এইখানে দেখতে পারছেন এই যে হিজাব, হিজাবের কোনো অভাব নাই মনে করেন যে মানে খালি কিনতেই থাকে। আর পড়ার সময় ২ থেকে ৩টা পড়বো আর সবগুলো এভাবে রাইখা দিব আলমারিতে। এই হলো কাজ। তো গতকালকে দেখি আমার ম্যাডামে মনে হয় ৮-১০টা হিজাব বাইর কইরা ঝুড়ির ভিতর রাইখা দিছে। এগুলা আমি এখন এই যে ধুয়ে আবার আয়রন কইরা আবার আলমারিতে সাজায় রাখবো। কারণ কয়েকদিন পরে ম্যাডামের মাদ্রাসা খোলা। তো ম্যাডাম মাদ্রাসার টিচার। তো এইজন্য সে ডিউটি করবে, একেক দিন একেকটা পইড়া যাবে। তো আমি তার আগেই ধুইয়া রেডি কইরা, আয়রন করে রেডি করে থুয়ে দিতেছি যাতে কইরা মাদ্রাসার সময় আর কোনো ঝামেলা না হয়। তারপরে এই যে আমি কাপড়গুলা ভাগ, ভাগ কইরা লইলাম। আজকে বেশি কাপড় নাই, অল্প ছিল। তো তারপর আমি ধুইয়া ফেলছি। কারণ জমাইলেই মনে করেন আমারই বিপদ। আজকে জমামু, কালকে দেখমু যে এরকম বড়, বড় ২ টা ঝুড়ি হয়ে গেছে গা। তখন আমার আসলে বিরক্ত লাগে। এজন্য আমি প্রতিদিনের কাজ প্রতিদিনই কইরা ক্লিয়ার রাখি। আমি জমাইয়া কোনো কাজ করি না। আমার কাজ সবসময় ক্লিয়ার। আমি দিনের কাজ দিনে শেষ করবো। আমার এটাই ভালো। আমি কাজ শেষ করে বইসা থাকবো তাও ভালো। ওই যে কাজ জমায়ে রাইখা আমি বইসা থাকবো, এগুলো আমার পছন্দ না। এজন্য আমি প্রতিদিনের কাজ প্রতিদিনই করি। তো অল্প কাপড়-চোপড় ছিল, এর জন্য তারপর আমি ধুইয়া ফালাইলাম যে ধুইয়া ফালাইলেই যাবোগা। আর এজন্য আমি কি করলাম, ধুইয়া ফালাইলাম। তো মেশিনে কাপড়-চোপড়গুলা দিয়ে আমি আবার চইলা যাবো রান্নাঘরে। এদিক দিয়ে কাপড়-চোপড়ও ধোয়া হইবো, এদিক দিয়ে আমার রান্না-বান্নাও হইয়া যাইবো। আমি ২ টা কাজ একসাথেই করমু। একটা কাজ নিয়া যদি পইড়া থাকি তাহলে তো হইব না। কাজ গুছাইয়া সিস্টেম মতো যদি কাজ করি তাহলে কিন্তু কাজ করতে সময় লাগে না, তাই না? তো এইজন্য আমি আমার মন মতো আমি বুঝে আমি সিস্টেম মতো কাজ করি।
তারপরে হচ্ছে মেশিনে কাপড় দিয়া মেশিন স্টার্ট করে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে আইসা এই যে আমি হচ্ছে খাসি আচ্ছা আপনাকে মেন কথা বলি যে আসলে আরবিরা আনাম খাসি কিভাবে খায়। আরবিরা আনাম খাসি খায় হইলো মনে করেন ঈদের মধ্যে যে আনাম একটা খাসি কিনবো কিনা হে খাসিটার ঈদের দিন জবাই করব, জবাই করে মাংসগুলোর বানাইয়া ওই ঈদের দিনই মনে করেন যে মাংস হাড্ডি ছাড়া মাংস ছোট ছোট করে কাইটা তারপর ওইটারে খালি বোনা বোনা করব হলুদ ছাড়া। তো ওইটারে এই দেশে হাম্মাস কয়, লাহাম হাম্মাস মানে লাহাম মানে খাসির মাংস। আর ওই তরকারি আমাদের দেশে যেমন চিকেন কারি তারপরে বিফ কারি এগুলো আছে না অনেক ধরনের ভুনা মাংস, এরা বলে লাহাম হাম্মাস। হলুদ ছাড়া রান্না করে সাদা মাংস। তো ওইটা হচ্ছে ঈদের দিন খাবো। আর পরে তারপরে আবার ওই যে খাসির মাংস যে রানের পিসগুলা হাড় বড় বড় বুকের খাঁচাগুলা এগুলা কি করব বিকালবেলা মশলা দিয়ে মাখাইয়া তারপরে ওই যে কচু মানে কচু পাতা দিয়া সরি কচু পাতা না কলা পাতা তারপরে ছালা এগুলা দিয়া পেঁচায় পুচায় তারপরে কেমনে জানি মাটির নিচে রাইখা দিয়া দেয় আগুন জ্বালাইয়া পরের দিন দুপুরবেলা উঠায়। তো এইগুলা হচ্ছে এখন আমি এগুলা দেখাইতে পারবো না। যদি ঈদের দিন ঈদ আসলে হয়তো বা ঈদের মধ্যে এগুলা করলে বাসায় যদি করে তাহলে হয়তো বা শেয়ার করতে পারবো, কারণ অনেক সময় বাসায় করে না বাইরে নিয়ে করে। তো বাইরে হচ্ছে এই রেস্টুরেন্টে দেয়া দেয় তো ওইখানে থেকে কইরা লইয়া আসে, বাসায় ঝামেলা করে না। আর যদি বাসায় করে তাহলে আমি হচ্ছে শেয়ার করতে পারবো। তো এইভাবেই হচ্ছে আরবির একটা খাসি নিজেরাই খায়। তারপরে যখন ওই মাংসটা পুড়িয়া লইয়া আসে আনার পরে কি করে জানেন, এই যে নিজেরা দুপুরবেলা খাইবো ওই পোড়া মাংস দিয়ে হচ্ছে ভাত খাওয়ার পরে যে বাকি মাংসগুলা থাকে ওগুলার থেকে হাড্ডি ছড়াই মানে ছাড়াই ছাড়াইয়া তারপরে যে খালি মাংসগুলা হচ্ছে মানে প্যাকেট কইরা কইরা ডিপের মধ্যে রেখে দিই। তারপরে ওই যে মাঝে মাঝে প্রতি শুক্রবারে কিংবা সপ্তাহে যে কোনো একদিন ওই ওই পোড়া মাংস যে ডিপে রাখছি ওইটা রান্না করা মাংস ওইটা বের কইরা তারপরে হচ্ছে হয়তো বা একদিন বিরিয়ানি রান্না করি, নাহলে একদিন ওই যে আরবিরা যেটা খায় আর কি তাহাতা তারপরে যে কি অনেক ধরনের মাকবুস এগুলা খায় না, তো এগুলো আমি রান্না করে দিই। তো যাই হোক অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আর হয়তোবা ভবিষ্যতে আরো কিছু অজানা কিছু যেগুলা হচ্ছে যারা হচ্ছে বাংলাদেশে থাকেন আসলে বিদেশে আমরা কি কাজ করি কি করি এগুলো সম্পর্কে হয়তো অবগত থাকেন না, তো তাদের জন্য হচ্ছে এই হচ্ছে কথাগুলা তারা অবশ্যই শুনবেন। তো আমি এখানে হচ্ছে মাংস যে ভিজায় রাখছিলাম না বরফ ছিল, তো বরফগুলো ভালোভাবে ছুটতে আসছিল না, তো আমি একটা চাকু লইয়া ওইটা ছুটানোর চেষ্টা করতেছিলাম। এখন তারপর চাকুর মাথাটা চাকু নতুন চাকু তো ধারালা ছিল, চাকুর মাথাটা আমার হাতের মধ্যে ঢুকে গেছিলো, এই দেখেন রক্ত বেরোইতেছে। তো আমি কি করলাম এখন এই যে টিস্যু দিয়ে পেঁচায় রাখবো কিছুক্ষণ পেঁচাইয়া তারপরে কি করবো, এখন তো বয়া থাকার সময় নাই, কাজ তো করতে হইব, নাহলে বয়া থাকলে তো আমার টাইম যাইবো গা। আর ওইদিকে ওদের খাওয়ার সময় হয়ে যাবো 12টা বাজলে মনে করেন খাওয়া দাওয়া করতে আইবো। তো আজকে আরো শুক্রবার 12টার সময় আজান দিব, তো নামাজ টামাজ পইরা খাওয়া দাওয়া করতে চলে আইবো। এর লেগে আমি ভাবলাম যে হাত কাটছে কাটুক, আমি আমার কাজ চালায়া যাই, হাত হাত দিয়ে কি করবো আগে কাজ করে শেষ করি। তারপরে হচ্ছে এই তো হাতের মধ্যে হচ্ছে টিস্যু পেঁচাইয়া আমার কাছে অবশ্য ইয়ে ছিল হাত কাটার পরে যে ব্যান্ডেজ করে ওটা ছিল, তো আমি আর আলসামির ঠেলায় আমি রুমে আসার ওইটা লাগাই নাই। তো ওইভাবে কাজ করতেছিলাম, তো টিস্যু কিছুক্ষণ লাগানোর পরে দেখি যে না রক্ত বেরোনো বন্ধ হয়ে গেছে গা। তারপরে শেষে টিস্যুটা ফালাই দিলাম, ফালাই দিয়া তারপরে এই যে একটু মোছামুছি করতেছিলাম, যে মাংসটা বাছলাম এখানে একটু একটু পড়ছিল তাই একটু মোছামুছি করলাম। আমি আবার কি করি একটু রান্না বান্না করি আবার একটু মোছামুছি করি, কারণ আশেপাশে নোংরা থাকলে ভালো লাগে না। এর লেগে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না বান্না করি। আমি রান্না বান্না করলেও রান্নাঘর অত ময়লা হয় না, মানে পরিষ্কার করে রান্না করি, তো এর জন্য মনে করেন যে বেশি ময়লা হয় না। তো এই যে আমি এই যে বড় একটা পাতিল লয়ে লইলাম, এই পাতিলটারে আরবিতে কয় সুফরিয়া, তো এই সুফরিয়া লয়ে লইলাম। এখন এটা বইরা পানি দিমু, পানি দিয়া তারপরে এটার ভিতরে ইয়া করমু কি বলে ভাত রান্না করমু। তো পানি পাতিল বইরা পানি বইরা তারপর চুলার মধ্যে দিয়া দিমু। তারপরে এই যে আমি একটা ময়লা ফালানের পলিথিন বাইর করতেছিলাম, এখন ময়লা এখানে কিছু জমা গেছে, তো ভাবলাম যে ওই ময়লাগুলা ও হচ্ছে এ মানে ফালাই দিয়ে এদিক দিয়ে পানি বাতিলের ভিতরে ভরতে দিয়ে আমি কি করছি এই যে ময়লাগুলা একটু গুছাই লইতাছি, কারণ আমি মনে করেন অবসর নাই, যখন কাজ করবো মনে করেন একটার পর একটা করবোই, মানে মানে আর থাকবো না, মানে অবসর থাকবো না, কইরাই যাবো এরকম অবস্থা। তো তারপরে হচ্ছে এই তো
অবশেষে পাতিলে পানি বইরা গেছে, এখন চুলার মধ্যে পাতিলটা বসাই দিমু, আগুন জ্বালাই দিয়া তারপরে এটার মধ্যে একটু লবণ দিমু, লবণ দিয়া তারপর পানিটা বলকাইলে ওই যে বাসমতি চাল যে সকালবেলা 2 ঘন্টা আগে ভিজাই রাখছিলাম। আসলে চাল 2 ঘন্টা আগে ভিজানোর কারণ কি, এই যে 2 ঘন্টা আগে যদি আমি চাল ভিজাই রাখি না, তাহলে এই চাল কি হয় জানেন, রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায়। মানে আমি যে চালটা ভিজাই রাখছি, এখন মনে করেন যে পানিটা যখন বলক আসবে, গরম হবে, তখন চালটা দিয়া দেওয়ার পরে মানে আহ, ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এর জন্য আমি করছি মানে চাল ভিজাই রাখি আগের থেকে, আর যাতে তাড়াতাড়ি রান্না হয়। আর বাসমতি চাল আগের থেকে ভিজাই রাখলে মনে করেন রান্না সুন্দর হয় আর ঝরঝরা হয়। তো এই জন্য আমি ভিজাই রাখি। তারপরে এই যে দেখতেছেন এখানে একটা আমি স্প্রের বোতল নিছি, স্প্রের বোতলের ভিতরে আমি করছি করবো এখন এটার ভিতরে এই যে চাউল যে ভিজাই রাখছিলাম না, এই চাউলের পানিটা ও আচ্ছা, আগে একটা কথা শেয়ার করি। আমি যখন চাল ভিজাই তার আগে কি করে, আমি 3বার করে চাল ধুইয়া তারপরে পানি দিয়া পরে ভিজাই থুয়া দিই। তো এই যে ভিজানো চাউল পানি, এই চাল পানি দিয়া নাকি এটা কোরিয়ান স্কিন টিপস কয়। তো কোরিয়ানরা নাকি এই ধরনের চাল ধোয়া পানি দিয়ে মুখে দেয়, তাহলে নাকি ওগো স্কিন অনেক সুন্দর হয়। এর লেগে ভাবলাম যে দেখি, একটু দিয়া দেখি কেমন হয়। এমনি কালা মানুষ, যদি একটু সুন্দর হইতে পারি আর কি। তো এই স্প্রে বোতলে চাল ধোয়া পানি বইরা এখন আমি একটু ফ্রিজে দিয়া থুয়া দিমু, তারপরে একটু ঠান্ডা হইলে তারপরে রান্না বান্না শেষ করে রুমের ভিতরে লইয়া যামু, পরে বয়া থাকমু আর মুখের মধ্যে স্প্রে মারমু আর কি, এ আর কি। তারপরে এই যে চালগুলো আমি আবারও একটু দিয়া নিতাছিলাম, কারণ একবার ধুইছি আবারও ধুইতাছি। ভালো করে তো ধুইতে হয় না, যে কোনো জিনিস পরিষ্কারভাবে রান্না করলে কিন্তু নিজেরাই তো খামো না। পরিষ্কার হচ্ছে, পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। তারপরে এই যে ধোয়াধুয়ি শেষ হইলো, এখন কি করতেছিলাম, এই যে ফ্রিজ থেকে বের করলাম এই যে কি বলে 3টা টমেটো, গাজর, শসা এগুলো। আর এই যে দেখতেছেন এই যে পোড়া মাংস, এই যে মাংস ছুটাইতে গিয়ে আমার হাতটা একটু কাইটা গেছিল আর কি। তারপরে এই যে এখন কাটাকাটির পালা। তো আমি হচ্ছে যখন আসলাম বাসার থেকে ছুটির থেকে শেষে আইসা দেখি যে ছোলার যে চাকুটা, মানে আলু তারপর গাজর এগুলো ছোলার যে চাকুটা, ওইটা হচ্ছে নষ্ট করে ফেলছে, ওইটা দিয়া ছোলা যায় না। তো ভাবলাম যে ম্যাডামরে বলতে হইব যে আরেকটা আনার জন্য। তো এখন আর কমো না, কারণ মাস শেষে ম্যাডামে যখন মাসের বাজার করবে তখন বইলা দিলে আনবো, এই জন্য আর এখন বলি নাই। তো চাকু দিয়ে ওইভাবে মানে ছুলতেছিলাম সব কিছু। আমি আবার এইভাবে একটু মাথা কাইটা পরিষ্কার কইরা পরে ধুইয়া লই, আনামি ধুইয়া লই। আমি কাইটা কোনো সবজি ধুই না, কারণ কাইটা সবজি ধুইলে মনে করেন আহ সবজির যে ভিটামিন এগুলা জায়গা, এর জন্য আমি যে আনাম সব কিছু কাইটা তারপরে এই যে ছুইলা, তারপরে এই যে আনাম ধুমু, ধুইয়া তারপরে হচ্ছে এগুলারে কাটমু। মনে করেন যে ভিটামিনের কোনো কিছু আর কি ফালামু না, যে ভিটামিন মনে করেন ভিটামিনের ঠেলায় এখন খালি মোটা হইতে আসি, মোটা হইতে আসি। যাই হোক, আবার ডায়েটে যাইতে হইব। দেশ থেকে আইসা অনেক 5 কেজি ওজন বাইরা গেছি। এখন গতকাল যখন মাপার পরে আমার নিজেরই মনে করেন যে আমি হতাশ হয়ে গেছি যে এত মোটা হইলাম কেমনে। অবশ্য এত মোটা যে হইছি বোঝা যায় না, কারণ অনেকে আছে না যে মোটা হইলে ফোলা থাকে বোঝা যায়, কিন্তু আমার স্বাস্থ্য বোঝা যায় না যে আমি এত মোটা হইছি। তারপর আমি একটু চিন্তিত আছি যে না, একটু স্বাস্থ্য কমাইতে হবে, কারণ মোটা হইলে নিজেরও কষ্ট, কাজেরও কষ্ট, খালি অস্থির অস্থির লাগে, খালি বইসা থাকতে শুয়ে থাকতে মন চায়। তো আমি এত মোটা হইতে চাই না, তো আবার ডায়েট করা শুরু করবো ইনশাআল্লাহ। তারপরে এই যে দেখতাছেন আমি যেগুলো আনাম ধুইয়া লইতাছি, ধোয়ার পরে এই যে কাটাকাটি শুরু করবো। এখানে সব তরকারিতে মনে করেন লেবু থাকবো, লেবু না থাকা, লেবু ছাড়া কোনো তরকারি সম্পূর্ণ হয় না রান্না। তো লেবুর রসটা সব তরকারিতেই এখানে দিতে হয়, তো এই জন্য ফ্রিজে সবসময় লেবু থাকেই। আর লেবু শেষ হওয়ার আগে বইলা দিই লেবু আনার জন্য, কারণ ওরা লেবুটা অনেক বেশি পছন্দ করে, আর আমারও খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। লেবু ছাড়া মনে করেন তরকারি রান্না আমারও ভাল লাগে না, আমিও লেবু খাইতে অনেক পছন্দ করি। আর লেবু খাওয়া ভালো, শরীরের হচ্ছে সব কিছু ময়লা পরিষ্কার হয়। আমি একটু ডরে ডরে কাটতেছিলাম, ওর চাকুটা অনেক ধার, একবার হাত কাটছি, আবার যদি কাইটা যায় তাহলে মনে করেন কাজের সমস্যা হয়ে যাব। এই জন্য একটু ভয়ে ভয়ে কাটতেছিলাম যে হাতে না লাগে।
একবারে সব কিছু কাটাকাটি শেষ করে পরে রান্না বসাই দিমু। আর রান্না করতে সময় লাগবো না আজকে। মাংস হচ্ছে রান্না করাই, খালি এই যে তরকারিটা মশলা কষায়া মাংস দিয়া দিলেই হয়ে যাব, বেশি সময় লাগবো না। আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে আমার মনে হইতেছে, যে খালি এভাবে ভিডিও সবকিছু করছি গুছায় করছি, নিলে কত রান্না করতে মিনিট হয়েছে সময় এটা লাগে একটা না, খালি খেয়াল খালি করি নাই, দাঁড়ায় খালি দাঁড়ায় খালি ভিডিও রান্না করবো। করছি। তো আজকে আমি হচ্ছে এত বড় ব্লগ কখনো আপলোড করি না, ভাবছিলাম ছোটখাটো টমেটো ব্লগ দুইটা হাতে আপলোড লয়ে ছবি করি। তো তুলবো, আজকের এখন দিয়ে ভিডিওটা ছবি একদম বেশি এখান থেকে বড় ভালো হয়ে ওঠে গেছে, না, এর লেগে আর তুললাম আর না। বড় করব না। বেশি বড় থুয়া ভিডিও দিলাম আবার। দেখতে গেলে হচ্ছে আবার আপনারা বোরিং হয়ে যান। তো এই জন্য ছোটখাটো ভিডিও করব, বেশি ভিডিওটা বেশি এই বড় হয়ে ব্লগিং গেছে। শুরু করার পর এই যে থেকে গাজর, যেটা এখানে দেখি আমি এটা হচ্ছে আবার দেখেই এই যে মনে ইয়া করেন ছবি করতেছিলাম, তুলতে মন চায় খালি। আরবিতে বলে খালি গাজর মন চায় যে এই ছবি অব্রশি তুলি, এই করে, আর ছবি আমরা তুলি, বলি যে ঝুরি করে। এরকম মনে হয়। যাই হোক, আরবি অনেক কথাই আমাদের অনেক বাংলাদেশে মানুষ শুনলে হাসাহাসি করে। তো হাসাহাসির কিছু নাই, এখানে আরবি কথা আরবি কথাই। আমি প্রথমে যখন আরবি ভাষা শিখছি তখন বলতে গেলে আমার লজ্জা করতো, কিন্তু এখন আর লজ্জা করে না, অভ্যাস হয়ে গেছে। তাই যে গাজরগুলা ঝুরি করে লইলাম, সব কিছু রেডিমেডি করা শেষ, এখন রান্নার দিকে আগাবো। এখানে বেসিংয়ে কিছু কিছু থালা বাসন হইতাছে, আর আমি কিছু কিছু ধুয়ে ফেলাইতাছি, কারণ জমাইলে আমার এই সমস্যা। আর একসাথে বেশি কাজ জমাইলে আমার পরে দেখলে আমার নিজের মাথা ঠিক থাকে না, গরম থাকে। এই জন্য আমি একটু কাজ করি, আবার ওইটু ক্লিন কইরা আবার করি, এরকম। মানে পরিপাটিকে যেটাকে বলে, আমি পরিপাটি কাজ করতে পছন্দ করি। তো পরিপাটিভাবে আমি কাজ করি। তো এখানে পেঁয়াজ মরিচ চুলায় কষাইতে দিয়া তারপর আমি এই যে ফ্রিজ থেকে 2টা টমেটো পেস্ট বের করলাম। লেবু আর টমেটো পেস্ট ছাড়া ওদের তরকারি মনে করেন যে হয় না, সম্পূর্ণ হয় না। ওদের তরকারি সব কিছু মানে কালার লাল লাল থাকতে হবে, সাদা জিনিস ওরা বেশি পছন্দ করে না। তাই যে টমেটোরই আমি দিতেছিলাম, এখানে 2টা টমেটো পেস্ট বাইর করছি। বাইর করে এই যে আমি কষানোর সময় একটু তেলে ভাইজা লই, যাতে করে ফ্রিজে থাকে। এটা ওইভাবে কাঁচা দিলে কাঁচা কাঁচা গন্ধ লাগে। আমি সবসময় তেলে ভাইজা লই, যাতে করে যে গন্ধটা যে আসে না, কালারটাও সুন্দর আসে তরকারির। মানে আমি আমার সিস্টেমে রান্না করি, একজনের রান্না একরকম। অনেকেরই দেখছি যে অনেক বাসায় বেড়াইতে গেছি না, ওইখানে যে রান্না বান্না করে, যে টমেটো কি করে মশলা সব সবজি কষাইয়া তারপরে টমেটোর এই যে পেস্টটা কি করে রান্না করার নামানোর আগে কিছুক্ষণ আগে তারপরে দেয়। ওই তরকারি মানে কাঁচা গন্ধ লাগে। তো এই জন্য আমি ওদের মতো রান্না করি না। আর আমার বাসায় রান্না সবাই খেয়ে অনেক প্রশংসা করে। যখন আমার যে মালিকের বন্ধুরা যদি মাঝে মাঝে হচ্ছে তাদেরকে খাওয়ায় আমাদের বাসার রান্না, তখন আমি রান্না কইরা দেই। ওরা অনেক খায়া প্রশংসা করে, মজা বলে। আর ওরা যদি কখনো ওই কোনো পিকনিক করে কিংবা কোনো ধরেন মাছ আনে কিংবা খাসির মাংস এগুলো কিছু রান্না করতে হয়, তাহলে কি করে আমার মালিককে দিয়া দেয়, বলে যে মানে ওনার বাসায় যে জেনে আছেন তাকে দিয়ে রান্না করাইতে, মানে আমার হাতের রান্না মজা, যে না আমার যে রান্না করায়। তা আমি মাঝে মাঝে বলি যে ওদের বাসায় কি কাজের লোক নাই, সব কিছু খালি আমার জন্য নিয়ে আসোস? তো বলে যে ওরা সবাই তোর রাতের রান্না পছন্দ করে, এর লেগে তোর বাসায় পাঠায় দেয়। পরে আমি এবার চেতে যাই, কাম করানো ধান্দা মনে করেন, খালি না আমার পাম দিয়া দিয়া আমার কাম করানো ধান্দা, আমি চেতে যাই। পরে আমার বলে তুই চেতিস না, তোর রান্না আসলে অনেক মজা, এগুলা বলে। যাই হোক, সবাই অনেক ভালো। আমি মাঝে মাঝে চেতলেও রাগ করলেও কেউ কিছু বলে না, সবাই আরো মানে হয়, হাসে আমি রাগ করলে। তা আমি আর কি করবো, এখন কাজ করতে আইছি, কাজ সবার মন জয় করে চলতে হইব, কিছু করার নাই। এখানে রাগ করলেও কিছু হইব না, না করলেও কিছু হইব না। তো কাজ করি দেখে তো সবাই ভালোবাসে, কাজ না করলে তো আর ভালোবাসতো না, তাই না? তো এই যে ভাত হয়ে গেছে, ভাত হওয়ার পরে আমি এই যে ভাত এই যে জরা দিলাম এইভাবে। আমাদের দেশে কি করে মার গালে, তো এইভাবে মার গালি আমরা হচ্ছে এই যে ইসের ভিতরে এভাবে ভাত ঝরা দিয়ে রাখি। যাই হোক, বাংলাদেশের প্রসেস আলাদা, এখানকার প্রসেস আলাদা। আর এই যে মশলা আমার কষানো শেষ প্রায়। এই যে আমি মশলাটা অনেক বেশি কষাই, নাহলে মশলা বেশি না কষাইলে রান্নার মজা হয় না, কাঁচা কাঁচা গন্ধ লাগে।
তো মশলাটা আমার মনে করেন বেশি বেশি কষাইতে হবে। এই যে মশলা কষানো হয়ে গেছে, দেখছেন মশলার উপরে তেল ছাইড়া দিছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এরপর যে ওই যে মাংসগুলা যে দেখলেন যে অনেক গুতাগুতি করে মাংসগুলা যে করলাম, ছুটাইলাম, হাতও কাইটা ফেলাইলাম। তো ওই মাংসগুলাই যে আমি করলাম, এই যে মাংস গাজর এগুলা দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করতেছি, রান্না প্রায় শেষের দিকে। তো আর একটু পানি দিয়ে আর একটু নাড়াচাড়া কইরা মানে একটু ভিজা ভিজা থাকতে নামামো, যাতে করে খাওয়ার সময় একটু ভিজা ভিজা থাকে। এত শুকনা খাবার আবার ভাতের সাথে শুকনা খাবার সস না হইলে একটু ভাল লাগে না। তো রান্না এই যে হয়ে গেছে আমার। এখন আমি নিব, নামাই নেওয়ার পরে যে লেয়ার বাই লেয়ার যে সাজায় ওইটাও আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, যে আসলে এটা কিভাবে হচ্ছে ভাতের সাথে এটাকে করব, সেট করব। তারপরে এই যে রান্না শেষ, এখন অর্ধেকটা এই যে উঠায় রাখছি একটা বাটিতে, আর অর্ধেকটা পাতিলের মধ্যে এইভাবে নিচে বিছায় দিছি। তো এখন এই যে যে ভাত রান্না করছিলাম, এই ভাতগুলো ওই মাংসের উপরে ঢাইলা দিছি, ঢাইলা দেওয়ার পরে যে বাকি অর্ধেক যে মাংস আছে এগুলো আবার উপর দিয়ে সাজাই দিতাছি। তো এইটাই হচ্ছে আরবিদের খাবার, এটাকে বলে তাহতা, লাহাম তাহতা, লাহাম মিশুই তাহতা, মানে এগুলা বলে। আমারও নিজেরও হাসি পায় যে কি খাবারের নাম, তাই না? তখন খাবারের নাম হাসির হলে কি হবে, খাবার কিন্তু মজা আছে, খাইতে কিন্তু মজা লাগে, খারাপ না, অনেক ভাল লাগে। আমি আহ, আগে খাইতে পারতাম না, ভাবতাম যে কেমন কেমন ঘিন ঘিন লাগতো, পরে অভ্যাস হয়ে গেছে যে না, এটা তো আসলে অনেক ভালো খাবার। আর এগুলা মনে করেন মশলা কম, তারপরে ঝাল নাই, এগুলা খাবার আসলে শরীরের জন্য ভালো। হ্যাঁ, ঝাল ছাড়া খাবার, আবার লেবুর রস থাকে, মানে সব কিছুর ভিতরে এই খাবারগুলোর ভিতরে মানে ভিটামিন আছে, যে ক্যাপসিকাম, মরিচ, তারপরে গাজর, এগুলো তো হচ্ছে শরীরের জন্য ভালো। তো সব কিছুই হচ্ছে ভিটামিন যুক্ত খাবার। তো অনেক সুন্দর করে সাজাইয়া দিয়া দিলাম, এখন হয়ে গেছে প্রায় সাজানো। এখন একটু চামচ দিয়ে ঠিকঠাক করে লইতাছিলাম। যাই হোক, এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি গাছগুলা শেষ করব। তো এখনো সালাদ বানানো বাকি, সালাতে সব কিছু আমি ধুইয়া নিছিলাম, ধুইয়া রেখে দিছি। তো ভাবলাম যে আগে রান্নাটা কমপ্লিট করে পরে সালাদ বানাই। তো এই সালাতের জন্য খাস পাতা কাটতেছিলাম। এই খাস পাতাটা আসলে ভাল লাগে না, আমি সালাদ খাইতে গিয়ে খাস পাতা কেমন জানি একটা গন্ধ গন্ধ লাগছে, পরে আমি আর সালাদ খাই নাই, শুধু শসাটা খাইছি। আর এই পাতা এগুলা ফালাই দিছি, কারণ এই পাতাটা আমার ভাল লাগে নাই। পরে রান্নাঘরে যখন গেছি তখন দেখি ওরাও খাইতে পারে নাই, ফালাই দিছে। তবে খাস পাতা কাটলাম, এখানে পাতাকপি কাটলাম, পরে শসা কাটবো, মানে পাতাকপি, খাস পাতা আর শসা এই তিনটা দিয়ে জিনিস কাইটা সালাদ বানাই। এইখানে লেবুর রস দিই না, আমাদের দেশে হচ্ছে লেবুর রস দেয়, কিন্তু আমরা এখানে লেবুর রস দিই না। এমনি হচ্ছে তিন রকমের কাইটা এভাবে রেখে দিই, ওরা ভাত খায়, ভাত খায় আর সালাদ খায়, একসাথে খায়, লেবুর রস লাগে না। আমিও লেবুর রস দিই না, ওদের মতো খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে। একটা জায়গায় থাকলে হয় কি যে তাদের দেখতে দেখতে একটা জিনিস শেখা হয়, খাওয়া হয়। তো আমি ভাবলাম যে এই খাবারগুলো আসলে পুষ্টিকর খাবার, এগুলা ভালো শরীরের জন্য, অসুখ অসুখ বিসুখ কম হয়। তো নিজেও খাওয়া শুরু করে দিলাম, আর খাওয়া শিখে গেলাম, যে আসলে শিখতে হবে, না শিখলে তো হবে না, যেহেতু এখানে আছি শিখতে হবে। তারপর আমিও শিখে গেলাম তাদের মতো খাওয়া। খুব মনোযোগ দিয়ে সালাদ কাটতেছিলাম। এই তো কাটা হয়ে গেছে, এখন এইগুলা সব মিলাইয়া তারপরে একটা বাটির ভিতরে দিয়া রাইখা ঢাইকা রাইখা দিমু, আর আমারটা আমি আলাদা নিয়ে নিমু। সালাদ বানাইলে আমি আমারটা আলাদা বক্সে রাইখা লই, কারণ একসাথে দিলে হয়তো ওদের মনে থাকে না, ওরা নিয়া খায়, তখন ওইগুলো আমি আবার নিয়া খাই না। এজন্য আমি আমারটা সালাদ আলাদা রেখে দিই।
তো সালাদ তো বানানো রেডি হলো। এখন তো বাকি ধোয়াধুয়ির পালা, মোছামুছির পালা। তো রান্না-বান্না শেষ। এখনো বাকি আছে কাজ, শেষ হয় নাই। দেখলাম টাইম দেখলাম আমি একটু আগে 11:05 বাজে। তো আর হচ্ছে 12টা বাজতে আর বেশি সময় নাই। তো এর আগে আমার কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এগুলো ধুইয়া-মুইয়া তারপরে এখন যাব ফল কাটার জন্য। তো ফল বের করতে হবে ফ্রিজ থেকে। প্রতিদিন রান্না করার পরে আমি মনে করেন ফল কেটে রাখি। বিকালবেলা খাই তো, এজন্য রান্না শেষে আমি ফল সব কাইটা ফ্রিজে প্যাকিং করে রেখে দেই। 4টার সময় ওরা হচ্ছে নামাজ-টামাজ পড়ে আছরে তারপরে ফল খায়। আর আমার ফল খাওয়ার কোনো মানে সিস্টেম নাই। আমি যেদিন বিকালবেলা ওইটা ঘুম থেকে ওইটা যদি মনে থাকে ফল খাওয়ার কথা তাহলে ওই দিন আমি খাই। আর যদি মনে না থাকে তাইলে আর কাজের ধান্দায় থাকি আর ফল তো কাজের ধান্দায় থাকলে ফল খাওয়ার কথা মনেও থাকে না অনেক সময়। আজকে কাজ করতে, করতে আয়রন করতেছিলাম অনেক। আজকে বিকালে রান্না ছিল না। তো আয়রন করতেছিলাম। তো ভিডিওটা রেকর্ডিং করতেছিলাম এশার আজানের সময়। আজানের একটু আগে শুরু করছি। এখনো রেকর্ডিং করা শেষ হয় নাই। তো আজান দিতেছিল এর জন্য বারবার চুপ হয়ে যাইতেছিল। চুপ হয়ে যাচ্ছিলাম। তো এখানে যে ফল বের করে রাখছি তরমুজ, আম, তারপর হচ্ছে বেদানা এগুলা। তো আমি তারপরে একটু দেখাইতেছিলাম সালাদ বানায় রাখছি। ওই যে ওখানে রান্না করে যে রেখে দিছি ওগুলো একটু সব কিছু দেখাইতেছিলাম। আর এই যে ফলগুলো একটু দেখাই নিলাম। তো কাটাকাটি শেষ, রান্নাঘরে সব কাজ শেষ করে আমি চলে আসলাম যে ওই সকালবেলা যে দেখলেন মেশিনে কাপড় দিলাম এগুলা কিন্তু আমি আর মেশিনের কাছে আসি নাই। তো ভাবলাম যে রান্না বান্না শেষ করে লই তারপর একবারে মেশিনের কাছে যাবো। তো এই জন্য আমি আর মেশিনের কাছে আসি নাই। কাপড় চোপড় ধুইয়া মেশিন বন্ধ হয়ে আসিল। তো এগুলো এখন রোদ্রে দিতাছি। যে রোদ মনে করেন যে শুকায় যাবো 2 ঘন্টা সময় লাগবো না শুকায় যাব সব। তো এগুলো রোদ্রে দিতাছিলাম। আগে পাতলা পাতলা করে দিতাছিলাম হিজাবগুলা আগে সব একসাথে দিতাছিলাম কারণ এগুলা পাতলা পাতলা তো বাতাসে উড়ে বেশি। তো এগুলা আগে দিতাছিলাম। কাজ করলে কাজের শেষ নাই, দেখতেছেন তো একটার পর একটা করতে আসি। তো কাজ করলেও একটা কি সুবিধা কি যে আমি প্রতিদিন কাজ কাম কইরা আর দুপুরে খাওয়া দাওয়া কইরা দুপুরবেলা 2 ঘন্টার মতো ঘুমানোর সুযোগ পাই। তো এটা সবার এই আমার ম্যাডামও দুপুরবেলা ওরা হচ্ছে খাওয়া দাওয়া করে বাচ্চারাও সবাই ঘুমায় যায়। ওরাও 2 ঘন্টা করে ঘুমায়, আমিও 2 ঘন্টা করে ঘুমাই। আমি তারপরে উঠি বিকালবেলা 4টা 4:30টার সময় উঠে আমি আবার আমার কাজ আমি করি। মানে আমাকে বলে না যে এটা করো এটা করো, আমি জানি আমি তো এখানে অনেক দিন ধরে থাকি কখন কোনটা করতে হবে আর কোনটা করতে কতটুকু সময় লাগবে। তো আমি এইগুলো টাইম জানি না, এই জন্য আমি আমার মতো করে ঘুম থেকে উঠে আমি আমার মতো করে কাজ করা শুরু করি। আমাকে বলে দিতে হয় না যে এটা করতে হয় করো এটা করো। তো আমার মতো করে আমি সব কিছু গুছাই গাছাই করি। বাইরে যে রোদ দেখতেছেন না, এই জন্য মাথার ভিতর ওড়না মোড়া দিয়ে লইছি যাতে করে রোদ মুখের ভিতরে না আসে। প্রচুর রোদ, রোদের তাপ অনেক। ক্যামেরা এত বোঝা যাইতেছে নাকি আমি জানি না, তবে রোদ ছিল প্রচুর। তো এই কাপড় চোপড় রোদ্রে দিয়ে আমি আমার আর গরমে মানে আমি টিকতে পারি না। রুমে গিয়া তাড়াতাড়ি করে এসিটা ছাইড়া দিছিলাম। এসিটা ছাইড়া একটু মানে ঠান্ডা হইছি। এখানে এসি ছাড়া থাকা যায় না, আমাদের বাংলাদেশে এত গরম না। গরম হলেও মনে করেন এত গরম না, আর যে রোদের তাপ ফ্যান দিয়েও কিন্তু আমাদের দেশে থাকা যায়। আর এখানে এসি ছাড়া থাকা যায় না। তো সব কিছু রোদে দেওয়া শেষ। এখন এটা হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা আমি এই যে কাপড় আয়রন করতেছিলাম। তো অনেকগুলো আয়রন করছি আর অনেকগুলা বাকি আছে।
এখনও ওই যে বাচ্চাদের স্কুলে যে হিজাব আছে ওগুলো বাকি আছে, ওগুলো আয়রন করি নাই। আর পিছনে দেখতেছেন যে স্কুল ড্রেস সব আয়রন কইরা হ্যাঙ্গারে বাজায় রেখে দিছি। তো অনেক কাপড় আয়রন করছে আর অনেক বাকি আছে, এগুলা হয়তো বা কালকের মধ্যে শেষ করে ফেলবো। নইলে এই যে এগুলা যে জমায়ে রাখছি না, আমার মাথার ভিতরে বোঝা হয়ে আছে। কাজ জমায় রাখলে আমার মাথার ভিতরে বোঝা হয়ে থাকে, আমার ভাল লাগে না। মানে আমি সব কিছু ক্লিয়ার রাখতে চাই। তো এই যে আমার ম্যাডামের একটা মানে মেক্সি, এটা আমি আয়রন করতেছিলাম। অনেক বড় বড় ডোলা ডোলা মেক্সি, মানে এইগুলো এত বড় বড় মানে আয়রন করতেও অনেক সময় লাগে। আর পাঞ্জাবিগুলা মনে আমার ম্যাডামের হাজব্যান্ডের যে পাঞ্জাবিগুলা অনেক লম্বা মানুষ, তো অনেক বড় বড় পাঞ্জাবি, এগুলো আয়রন করতে অনেক সময় লাগে। তো অনেক এগুলা বাকি আছে, মাত্র শুরু করলাম, আর অনেক বাকি আছে। তো আমি তো অল্প একটু আপনাদের সাথে শেয়ার করলাম, একটা একটা আয়রন একটা জামা। আরও কতগুলা যে আয়রন করছি, মানে 2টা ঘন্টা বইরা বৈশা বৈশা আয়রন করছি। তারপরও মানে শেষ হয় নাই, আরও আছে। কালকে ইনশাল্লাহ ওগুলো শেষ দিয়ে দিব। দিয়া তারপরে স্কুল ড্রেসগুলা আবার রুমের ভিতরে যে ওদের স্কুল ড্রেস রাখার যে ওইখানে হ্যাঙ্গারে বাজায় বাজায় রেখে দিব। যখন স্কুলে যায় ওখান থেকে ওদের সকালবেলা ওরা নিয়ে পরে পইরা তারপরে যায়। আমার কাজ আমার কাজ হচ্ছে সব কিছু রেডি করে রাখা, আর ওদের কাজ হচ্ছে পইরা পইরা সব মনে করেন রাইখা ঝুড়িতে রাইখা দেওয়া। ধোয়া আমি মানে ধোয়ার জন্যই তো আমাকে আনছে, তাই না? রাগ করলে আর কি হবে? রাগ করার কিছুই নাই। একদিকে সুবিধা হলে আরেকদিকে হয় না। আমার বাসায় প্রতিদিনই কাপড় ধুইতে হয়। অনেক বাসায় আছে যে 4-5 দিন পরে কাপড় ধোয়, কিন্তু আমার বাসায় ছোট ছোট বাচ্চারা তো, বয়স্ক মানুষদের বাসায় কাজ করলে ওনাদের কাপড় চোপড় বেশি ধুইতে হয় না, আবার ওনারা বেশি হিসেবই হয়। মানে সুযোগ একটা থাকলে আরেকটা থাকে না, এরকম অবস্থা। তো আর আমার বাসায় তো কোনো হিসাব নাই, মানে আমি যেটা বইলা দিমু রান্নাঘরে যে জিনিসটা নাই, মানে ওইটা কিন্তু যদি থাকেও, আমি যদি বলে এটা নাই, ওইটা আবার আয়না দিবে। মানে রান্নাঘরে আইসা যদি দেখবে যে দেখি তো ও বলছে যে জিনিসটা নাই, আছে নাকি, মানে চেক করবে না এরকম। মানে অনেক বিশ্বাস করে আমাকে। আর আমিও বিশ্বাসের মর্যাদা অবশ্যই রাখি। আমি সব জিনিস মানে হিসাব করে খরচ করি। মানে পাইলাম আর খরচ করলাম এমন না, হিসাব করা খরচ করি, চলি। তো আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সাথেই থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা যদি দু একটা কমেন্ট করেন, কমেন্টে পড়তে ভালো লাগে আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।